প্রথমে ইসলামিক বেঙ্গলি শুরুতে জানাই যে সুন্দর একটা বিষয় নির্বাচন করার জন্য, এবং তারা যখন আমার সঙ্গে যোগাযোগ করলো আমি বিষয়টা শুনে একটু আশ্চর্য বোধ করছিলাম যে সেই সময়ে এসে একে মানে শিক্ষাগোষ্ঠী তারপর আবার সৈয়দ আমির যদিও শিক্ষাগোষ্ঠীর আর কয়েক মাস পরেই 100 বছর পূর্ণ হবে এবং শিক্ষাগোষ্ঠী নিয়ে এখন কিঞ্চিত আলাপও শোনা যাচ্ছে। এর ভিতরে আপনারা খেয়াল করছেন মনে হয় অতি সম্প্রতি শিক্ষাগোষ্ঠীর সমস্ত কার্যক্রম নিয়ে একটা বইও বেরোয়েছে, বাবা সমাবেশ থেকে বাবুল হোসেন চৌধুরীর সম্পাদনা। তো বিষয়টা মানে খুবই আশ্চর্যজনক যে আমরা সৈয়দ আমির আলীকে নতুন করে আবার স্মরণ করছি এবং শিক্ষাগোষ্ঠীর সাথে যুক্ত করি। এবং আপনার নিশ্চয় মনে আছে যে আমরা যখন ছোট বা আমাদের বেড়ে ওঠার সময় সৈয়দ আমির আলী বলতেই আমরা আসলে তার যা স্পিরিট অফ ইসলাম এই বইটার নামের সঙ্গে মানে সাংঘাতিক ভাবে পরিচিত। সেই সময় আমরা সৈয়দ আমিরকে চিনি, কিন্তু সৈয়দ আমির আলীকে চেনার ক্ষেত্রে আর খুব বিস্তৃত পরিবেশ যে প্রয়োজন সেইটা আবার আমরা যে খুব বেশি পেয়েছি সেটা আমরা পরে হয়তো আমরা যারা একটু পার্সোনাল আগ্রহের জায়গা থেকে সৈয়দ আমির আলীকে বুঝতে চেয়েছি সেইটা একটা ছিল। আর আজকে প্রবন্ধকার যে প্রবন্ধটা উপস্থাপন করছেন দীর্ঘ একটা প্রবন্ধ এবং প্রবন্ধটা লিখিত আকারে আমাদের কাছে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখলাম যে প্রবন্ধকার একটা মানে মানে অনেকটা রচনার মতো করে পুরো বিষয়টা হাজির করেছে এবং বিষয়গুলোকে মানে খুব সুন্দরভাবে একটু যোগ করার চেষ্টা করেছে। এবং এখানে উনি বিষয়টাকে যতটা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করছেন তার চেয়ে মানে যুক্ত করে একটা সামারিতে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সেই জায়গা থেকে ধরেন এটা একদিক দিয়ে ভালো লক্ষণ, আবার একটা হচ্ছে যে আমরা আসলে এতটা সহজভাবে ভাববো কিনা বা আমরা এই জায়গাগুলোতে আমরা কিছু প্রশ্ন হাজির করতে পারতাম কিনা। খেয়াল করবেন যে সৈয়দ আমির আলীর আগে আমরা যে দুজন মানে মুসলিম ফিলোসফারের কথা জানি যে স্যার সৈয়দ আহমেদ এবং ধরেন যে নবাব আব্দুল রবি, এই দুজনের যে কাজের প্রবণতা সেই কাজের প্রবণতারই কিন্তু একটা ধারাবাহিকতা সৈয়দ আমির আলী। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে সৈয়দ আহমদ যেখানে শেষ করছেন বা নবাব আব্দুল লতিফ যেখানে শেষ করছেন ওইখান থেকে সৈয়দ আমির আলী কিন্তু আরো এগিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং। এবং আপনারা নিশ্চয় জানেন যে আজকের প্রবন্ধকরা তার লেখার ভিতরে উপস্থাপন করছেন যে আমাদের এখানে যখন ব্রিটিশ শাসন এলো, ব্রিটিশ শাসন আসার পরের যে বাস্তবতা সেটা উনি বলার চেষ্টা করছেন। সেই জায়গাটা যদি প্রবন্ধকরা আবার একটু মানে যোগ করতেন যে ব্রিটিশ শাসন আসার সঙ্গে সঙ্গেই কেন মুসলমানরা ডিটাস্ট হয়ে গেল এবং কেন হিন্দুরা একটু এগিয়ে গেল বা হিন্দুরা মানে ব্রিটিশদের সঙ্গে একটা আস্থাভাজন সম্পর্কের সাথে পরিণত হতে পারল। এবং আপনারা নিশ্চয় জানেন যে তার আগে আমাদের এখানে প্রায় 500 থেকে 550 বছরের একটা মুসলিম শাসন ছিল এবং সেই শাসনের পরে ব্রিটিশরা আসছে তখন সঙ্গত কারণেই মানে মুসলমানরা এইটা একটা বিদ্বেষ ছিল। মুসলমানরা নিজেকে আসলে এক ধরনের অভিমানের জায়গা থেকে বলেন বা যে জায়গা থেকে বলেন লুটিয়ে নিয়েছে, সেই জায়গায় হিন্দুরা এগিয়ে যায়। সেই এগিয়ে যাওয়ার ফলে মানে আমাদের এখানে ধরেন ব্রিটিশদের সঙ্গে হিন্দুদের যে রসায়নটা তৈরি হয় সেই রসায়নের জায়গায় হিন্দুরা অনেক সুবিধার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেই যুক্ত হওয়ার জায়গা থেকে 1857 যে বিদ্রোহটা হলো সেই বিদ্রোহের পরে কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে আমাদের এখানকার যে সেই বিদ্রোহের পরে এই বিদ্রোহের জন্য আসলে দায়ী করা হচ্ছিল কিন্তু মুসলমানদের এবং এই জায়গাটাকে কারেকশন করার চেষ্টা করেন স্যার সৈয়দ আহমেদ এবং উনি ব্রিটিশদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এটা ঠিক ওনারা যেভাবে দেখছেন ব্যাপারটা তেমন না। এবং এই দৃষ্টিভঙ্গির জায়গাতে স্যার সৈয়দ আহমেদ কিন্তু সফল। এবং স্যার সৈয়দ আহমেদের একটা মতাদর্শ ছিল এরকম যে মুসলমানরা রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু তারা তাদের ব্রিটিশদের সাথে একটা বোঝাপড়া হোক, পাশ্চাত্য শিক্ষার সাথে যুক্ত, ইংরেজি শিক্ষার সাথে যুক্ত ইত্যাদি ইত্যাদি। স্যার মানে সৈয়দ আমির আলী কিন্তু এসে করলেন কি উনি চাইলেন যে না মুসলমানরা ব্রিটিশদের সঙ্গে যুক্ত হবে, পাশ্চাত্য শিক্ষাকে বুঝবে, ইংরেজি শিক্ষার সঙ্গে যুক্ত হবে এবং রাজনীতির সঙ্গেও যুক্ত হবে। এই যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং যখন যুক্ত হবে এই প্রবণতা তৈরি হলো সেই প্রবণতার জায়গা থেকেই সৈয়দ আমির আলী তার যে নিজস্ব কাজ সেই কাজের বাইরে কিন্তু লেখালেখির প্রতি গুরুত্ব দিলেন এবং ওনার যে বইগুলো আছে মানে স্পিরিট অফ ইসলাম এবং আরব জাতির ইতিহাস ছাড়াও আরো দুটা মহামানা ল এবং এথিক্স অফ ইসলাম সম্ভবত একটা বইয়ের নাম এবং তার মেমোয়ার্স, এই বইগুলোর ভিতরে দেখবেন যে উনি মানে একটা যুক্তিবাদী ধারায় ইসলামকে দেখার চেষ্টা করছেন
এবং বোঝার চেষ্টা করছেন যে আমাদের এখানকার সঙ্গে আরো জাতীয় যে বেড়ে ওঠার ব্যাপার, সেই জাতিগত জায়গা থেকে আমাদের কোথায় একটু নেওয়ার জায়গা আছে। তার মানে সৈয়দ আমির আলী আসলে সবসময় চাচ্ছিলেন যে আমাদের এখানকার মুসলমানদের যে চাওয়া, সেই চাওয়ার সঙ্গে মুসলমানদের যে বৃহত্তর জায়গাটা, সেই জায়গাটাকে যুক্ত করা যায় না। যুক্ত করার ভিতরে আমরা যেন আমাদের যে লক্ষ্য, সেই জায়গাটা আমরা যেতে পারি। এবং সেই জায়গায় দেখা যায় মানে আমির আলী অনেক বেশি সফল হয়েছে। এবং এই ধারাবাহিকতায় যারা আমাদের প্রবন্ধকার আছে, যেমন বললো যে আমাদের এখানে একটা মানে নবজাগরণ সংগঠিত হয়েছে, এবং হিন্দু নবজাগরণ বা যেটাকে আমরা বলবো বেঙ্গলি নবজাগরণ, এবং আমরা বলছি যে বেঙ্গলি নবজাগরণের ধারাবাহিকতায় আমাদের এখানে একটা মানে শিক্ষাগোষ্ঠীর যে আন্দোলন, সেটাকে একটা নবজাগরণের আলো হয়েছে। আমার কাছে কখনো কখনো মনে হয় যে ব্যাপারটা আসলে এতটা সরলীকরণ করা যায় না, যে বেঙ্গলি নবজাগরণের আসলে বিপরীতেই কিন্তু আমাদের এখানকার শিক্ষাগোষ্ঠীর আন্দোলন, শিক্ষাগোষ্ঠীর আন্দোলনের ভিতরেই তাদের একটা নবজাগরণের আকাঙ্ক্ষা আছে। এবং সেই নবজাগরণের আকাঙ্ক্ষার ভিতর দিয়ে তারা চেয়েছিল যে আমাদের এখানে একটা যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠিত। এবং শিক্ষাগোষ্ঠীর যে মানে পত্রিকা, সেই পত্রিকার প্রথম সংখ্যাতেই কিন্তু ওনার প্রকাশকের একটা কথা স্পষ্ট করে লিখছেন সেখানে, এবং বলছেন যে এরকম বিষয়টা যে শিক্ষাগোষ্ঠী চায় যে বাঙালি মুসলমানের চিন্তা যে হচ্ছে মানে গতিপথ, সেই গতিপথের জায়গায় পরিবর্তন আনে, এবং অবশ্যই সেটা যুক্তির ভিতর দিয়ে। সৈয়দ আমির আলী কিন্তু এই যুক্তির কাজটাই করছে। এবং ওই যে আমরা যেটাকে বাংলার নবজাগরণ বলছি, বাংলার নবজাগরণে কিন্তু আমরা যে রেনেসাঁস হিস্ট্রিটা জানি, সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলার নবজাগরণকে কিন্তু নানাভাবে একটা সীমাবদ্ধ জায়গা থেকে দেখা হয়, এবং সেটা সত্যিও। তার ভিতরে একটা বড় মানে এটা বলা হয় যে বাংলার নবজাগরণ মুসলমানদেরকে সম্পৃক্ত করতে পারে, কিংবা বাংলার নবজাগরণ এখানকার জনগোষ্ঠীর যে একটা মানে বড় অংশ তাদেরকে সম্পৃক্ত করতে পারে, কিংবা বলা হয় যে বাংলার নবজাগরণ পূর্ববঙ্গকেও সম্পৃক্ত করতে পারে। এরকম ধরনের অনেকগুলো সীমাবদ্ধতা বা অনেকগুলো বিষয় তাদেরকে মানে বলা হয়, এবং এটা মানে সত্যি। ফলে আমরা যে বাংলা নবজাগরণকে বা বেঙ্গলি নবজাগরণকে আমরা কথিত নবজাগরণ বলি, সেইটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায়। এর বিপরীতে দাঁড়িয়ে বা এর বিপরীত সময়ে গিয়ে প্রায় 100 বছর পর 1926 সালে শিক্ষাগোষ্ঠী যে আন্দোলনটা শুরু করলো, সেই আন্দোলনের ভিতরে তাদের যে নবজাগরণের আকাঙ্ক্ষা ছিল, সেই নবজাগরণের আকাঙ্ক্ষার ভিতরে কিন্তু তাদের একটা সতর্কতা ছিল যে সেই নবজাগরণ যেন কখনো মনে হয়ে ওঠে না যেটা মুসলমানের নবজাগরণ, যদিও তাদের নামের ভিতরে এটা ছিল। এবং সেটা কিন্তু তারা অ্যাড্রেস করছিল সেই সময়, যে আমাদের মানে সংঘের নাম বা মুসলিম সাহিত্য সমাজ হলো আমাদের আসলে এখানে আমরা সবার ভিতরে তারা প্রধানত মানবতাবাদের কথা বলতে চায়, এবং শিক্ষাগোষ্ঠীর সকল কার্যক্রমের ভিতরে সেই জায়গাটা। এবং শিক্ষাগোষ্ঠীর ভিতরে দেখবেন যে তারা নানাভাবে কত রকমের ক্রিটিক করার জায়গাটা রয়েছে। এবং আপনারা দেখবেন যে শিক্ষাগোষ্ঠী আবুল হোসেন একটা লেখা লিখছেন, সেই লেখাটা হচ্ছে যে স্যার সৈয়দ আহমদকে নিয়ে। সরি, সেই লেখাটাই খেয়াল করে দেখবেন যে স্যার সৈয়দ আহমদকে নিয়ে যিনি লেখা লিখছেন সৈয়দ আবুল হোসেন, সেই লেখার ভিতরে উনি কিন্তু সৈয়দ আহমদকে ক্রিটিক করছেন, আবার সৈয়দ আহমদকে কোন জায়গায় নেওয়া যায় সেই জায়গাটা খুব সুন্দরভাবে চিহ্নিত করছেন। এবং উনি স্পষ্ট করে বলছে রামমোহনের সঙ্গে তুলনা করে, যে রামমোহনের চিন্তার ভিতরে বা রামমোহনের এর ভিতরে একটা দূরদর্শিতা আছে, স্যার সৈয়দ আহমদ সেই দূরদর্শিতার জায়গাটাকে ধরতে পারে না। এইভাবে উনি বাংলার নবজাগরণকে যেমন ক্রিটিক করছেন, আবার মুসলমানদেরও কোন কোন জায়গায় নিজেদেরকে সংশোধন করতে হবে বা নিজেদেরকে কোন যুক্তিবাদিতার ভেতর দিয়ে যেতে হবে সেই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করছেন। ইভেন মানে শিক্ষাগোষ্ঠী তাদের তৃতীয় বর্ষের যে মানে বার্ষিক অধিবেশন, সেই অধিবেশনে সৈয়দ আমির আলী মারা যাওয়ার পর তাকে স্মরণ করছেন, এবং স্মরণ করার পরে স্পষ্ট করে বলছেন যে এই মানুষটা উন্নত চিন্তার অধিকারী ছিলেন, ওনার যুক্তিবাদিতা, ওনার সাহিত্য মনস্ক, একদম এইসব শব্দগুলো ব্যবহার করে ওনাকে কেন আমাদের স্মরণীয়, ওনার মৃত্যু কেন আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত বা এই সময়ের জন্য, সেইভাবে তারা স্মরণ করছেন। এবং শিক্ষাগোষ্ঠীর ভিতরেই দেখবেন যে শিক্ষাগোষ্ঠীর যুক্তিবাদিতা কোন পর্যায়ে ছিল, ওইখানে সৈয়দ আবুল হোসেন বা
আব্দুল ওদুদরা যেভাবে কথা বলছেন, সে একই জায়গায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আবার একটা ক্রিটিক করছে, এবং ক্রিটিক করার ভিতর দিয়ে ওনারা একটা যৌথ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই যে নানা ধরনের আলোচনা সমালোচনার ভিতরে একটা যুথবদ্ধতা, একটা যৌথ চিন্তা প্রয়াস, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ জায়গাটা শিক্ষাগোষ্ঠী তাদের যে সময়কাল, সেই সময়কালের ভিতরে ধারণ করেছে। এবং আমরা খেয়াল করে দেখবো যে এই যুক্তিবাদিতার জায়গাটা সৈয়দ আমির আলী সারা জীবন যেভাবে লালন করছেন, শিক্ষাগোষ্ঠীর কার্যক্রমে তার ছাপটা প্রবলভাবে ছিল। ফলে আমাদের এখানকার যে নবজাগরণ, সেই নবজাগরণকে আমরা অবশ্যই সৈয়দ আমির আলীর একটা চিন্তার ধারাবাহিকতা হিসেবে গ্রহণ করব। এবং আপনাদেরকে আমি সংক্ষেপে বলি যে আমি আসলে ব্যক্তিগতভাবে শিক্ষাগোষ্ঠীর যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি মনে করি যে আমাদের এখানকার পূর্ববঙ্গে একটা পৃথক নবজাগরণ সংগঠিত হয়েছিল, এবং সেই নবজাগরণকে আমি বাংলাদেশের নবজাগরণ মনে করি। এবং এই নবজাগরণ আসলে শিক্ষাগোষ্ঠীর মাধ্যমে সূচনা হয়, এবং 1971-এর মুক্তিযুদ্ধের ভিতরে তার একটা চূড়ান্ত পরিণতি হয়। এবং এই যে ধারাবাহিকতা, বাঙালি মুসলমানের যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, সেই প্রতিষ্ঠার স্বপ্নের সূচনা বীজ আমার মনে হয় যে শিক্ষাগোষ্ঠীর আন্দোলনের ভিতরে প্রথিত ছিল। এবং তার ভিতর দিয়ে আমরা পরবর্তীতে ধরেন 1944 সালের দিকে যে হচ্ছে আরেকটা পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি গঠিত হলো, পরে ভাষা আন্দোলন, বা পরে আরো যে পর্যায়গুলো আমরা পেরিয়ে এলাম, এবং বাঙালি মুসলমান যে রাজপথে এইভাবে লড়া হয়ে উঠতে পারলো, বা বাঙালি মুসলমান যে ভাষার জন্য জীবন দিতেও পারে, তার যে প্রেরণা, সেই সব প্রেরণার জায়গা ছিল আসলে শিক্ষাগোষ্ঠীর আন্দোলনের ভিতরে, বা শিক্ষাগোষ্ঠীর চিন্তার ভিতরে। এবং শিক্ষাগোষ্ঠীর লেখাগুলো যদি আমরা গভীরভাবে পড়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে সেই প্রেরণার সাপ কত ভাবে এখানে মানে সুপ্ত অবস্থায় রয়েছে, বা ওখানে পদ্মা ফুটে উঠেছে। এবং সৈয়দ আমির আলীকে আমরা এই আলোকে ভাবতে পারি, এবং সৈয়দ আমির আলীর যে দর্শন, সৈয়দ আমির আলীর যে চিন্তা, সেই চিন্তা, তার চিন্তার উপরে দাঁড়িয়ে আমরা আগামী যে বাংলাদেশ নির্মাণ করতে চাই, সেখানে আমাদের নতুন করে ভাবনার সুযোগ আছে। বুদ্ধিজীবীরা আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের কল্যাণ।